হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কাহিনীর শুরুতে আমাদের মেন ক্যারেক্টার হানজান বলতেছিল যে মেয়েটার পেছনে আমি 3 বছর যাবত ছিলাম। ওর দেওয়া প্রতিটা কাজ আমি অনেক ভালোভাবে করেছিলাম। ওকে নিয়ে আমি এতটাই লয়াল ছিলাম যে আমি আমার ফিউচার প্ল্যানও করে ফেলেছিলাম। কিন্তু ওই মেয়েটা একদমই তেমন ছিল না যেমনটা আমি ভেবেছিলাম। ও শুধুমাত্র আমাকে সব জায়গায় ইউজ করতো যাতে আমি ওর সব কাজ করে দিতে পারি। কিন্তু আজকে অ্যাওয়েকনিং সেরেমনির দিন ও যখন এস র্যাঙ্কে পৌঁছে গেছে, ও সর্বপ্রথম কাজটাই করেছে সবার সামনে আমার সাথে ব্রেকআপ। আর সেই কারণে আমি সবার সামনে একটা হাসির পাত্র হয়ে গেছি। কিন্তু আমি যখন অ্যাওয়েকনিং করেছি ওর সাথে সাথে বাকি সবাই অবাক হয়ে গেছে, কারণ আমার ট্যালেন্ট ছিল ট্রিপল এস র্যাঙ্কের। আর এখন আমার এক্স গার্লফ্রেন্ডের মনে হয় যে ও এখনো আমাকে ইউজ করতে পারবে, আর এই জন্যই ও আমাকে অ্যাপ্রোচ করার জন্য চলে এসেছে। আর এখন থেকে কিছুক্ষণ আগে যে লোকগুলো আমার উপরে হাসতেছিল ওরাই আমাকে ফোর্স করতেছে যাতে আমি ওর সাথে প্যাচ আপ করে নেই। আর এই লোকগুলো এতটাই খারাপ যে আমার মানা করে দেওয়ার কারণে আমাকে কান্ট্রি থেকে ব্যান করে দেওয়ার পর্যন্ত কথা বলতেছে। কিন্তু এরা হয়তো বা জানে না নেরা বেলতলা একবারই যায়। কিন্তু যদি এই মেয়েটা লয়াল হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এর মতো বেহায়া মেয়ে এস র্যাঙ্কে হোক আর ট্রিপল এস র্যাঙ্কে হোক আমার কোনো যায় আসে না। তো এখন যেহেতু আমি ট্রিপল এস র্যাঙ্কে চলে এসেছি, তখন এর মতো কত ট্রিপল এস র্যাঙ্কের মেয়ে আসবে। এখন সময় এসেছে এদের সবাইকে দেখাতে যে ট্রিপল এস র্যাঙ্কের পাওয়ার কতটা। আর বিশেষ করে আমি ওই লোকেদেরকে দেখাবো যারা আমাকে বুলি করার ট্রাই করেছে। আর তাছাড়াও আপনারা হয়তো বা এটা ভাবতেছেন যে আমি কোন অ্যাওয়েকনিং এর ব্যাপারে কথা বলতেছি। আর আমার এক্স গার্লফ্রেন্ড যখন এস র্যাঙ্কে অ্যাওয়েকনিং করেছে তখন ওর আমার কি প্রয়োজন? তো এই জন্য আপনাদেরকে কাহিনীতে 100 বছর আগে যেতে হবে, যখন থেকে এই সব কিছু শুরু হয়েছিল। আজকে থেকে 100 বছর আগে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে একটা মেট্রয়েড পড়ছে। ওই মেট্রয়েডটা কোনো নর্মাল একটা মেট্রয়েড ছিল না। ওই মেট্রয়েডটার ভেতরে অনেকগুলো এগস ছিল যেটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই এগস গুলোর ভেতর থেকে ইনসেক্ট মনস্টার বাইরে বের হয়, যেগুলো অনেক বড় বড় আর ভয়ঙ্কর ছিল। আর সেই সাথে শুরু হয় মানুষ আর মনস্টারদের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধের। কিন্তু মানুষেরা ওই মনস্টারদের অ্যাটাকের জন্য একদমই তৈরি ছিল না। আমাদের যে গানস আর ট্যাঙ্কস ছিল ওগুলো ওদের উপরে একদমই কাজ করতেছিল না। আর অল্প সময়ের মধ্যে ওই মনস্টার গুলো ওয়ার্ল্ডের 75% এরিয়া নিজেদের দখলে করে নেয়। হিউম্যানিটি একদমই ধ্বংস হয়ে যেতে বসেছিল, ওদের কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু তখন এই মিউটেশনের কারণে হিউম্যান বিং এর কাছে বিভিন্ন ধরনের পাওয়ার আসতে শুরু করে। হিউম্যান এখন একদম ক্যাপেবল হয়ে গেছিল স্পিরিচুয়াল কন্টাক্ট করার জন্য। যতগুলো মেয়ে আছে ওরা অ্যাওয়েকনিং এজে আসার পর ওরা ওদের একটা স্পিরিচুয়াল ফর্ম নিতে পারে। আর যতগুলো ছেলে আছে ওরা অ্যাওয়েকনিং এজে আসার পর একটা ট্যালেন্ট অ্যাওয়েকনিং করে, আর সেটা হচ্ছে স্পিরিচুয়াল কন্টাক্ট করার ট্যালেন্ট। আর এইভাবে ওরা কন্টাক্ট করে টিম বানায় আর একসাথে ফাইট করে। আর স্পিরিচুয়াল কন্টাক্ট করার পরেই হিউম্যানের কাছে ইনসেক্টদের সাথে ফাইট করার জন্য এবিলিটি চলে আসে। আর তারপর ওরা এই ওয়ার্ল্ডের একটা অংশ নিজেদের জন্য বাঁচাইতে পারে, যেখানে হিউম্যান সিভিলাইজেশন এগিয়ে যেতে পারবে আর নিজেদেরকে রিভাইভ করতে পারবে। স্পিরিচুয়াল মাস্টার আর স্পিরিচুয়াল ওয়েপেনের পাওয়ার ই র্যাঙ্ক থেকে শুরু হয়ে ট্রিপল এস র্যাঙ্ক পর্যন্ত হয়। আর এই অ্যাবিলিটি গুলোকে ট্রেন করার জন্য হিউম্যানস একটা একাডেমি বানিয়েছে, আর ওইটার নাম হলো কিংটং একাডেমি। আর আজকে এই কিংটং একাডেমির 75তম অ্যাওয়েকনিং সেরেমনি, যেখানে সকল ছেলেমেয়েরাই ওদের ভাগ্য পরীক্ষা করার জন্য এসেছে। ওইখানে যেই মেয়েটা টেস্ট দিচ্ছিল ও একটা সি র্যাঙ্কের সোয়ার্ডের মধ্যে অ্যাওয়েকনিং করে। টিচার বলতেছিল, আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে জিওমি, তাড়াতাড়ি সামনে আসো তুমি, আর এইখানে এসে তোমার হাতটা এই স্টোনের মধ্যে রাখো। জিওমি বলতেছিল, আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমার ভাগ্যে কি লেখা আছে। যখনই জিওমি ওই স্টোনের মধ্যে হাত রাখে ওই স্টোনের ভেতর থেকে অনেক আলো বেরোচ্ছিল, এতটাই আলো বেরোচ্ছিল যে ও চোখ খুলতেই পারতেছিল না। আর তারপর জিওমি ওর ওয়েপেন ফর্মের মধ্যে ট্রান্সফর্ম হয়ে যায়। আমরা দেখতে পাই ট্রান্সফর্ম হওয়ার পর জিওমি একটা লাল কালারের স্পেয়ার হয়েছে। জিওমির অ্যাওয়েকনিং দেখার পর টিচারও তো অবাক হয়ে গেছিল। টিচার বলতেছিল, জিওমি এখানে একটা এস র্যাঙ্কের ওয়েপেনের মধ্যে অ্যাওয়েকনিং হয়েছে, একটা ব্লাড স্পেয়ার যার কাছে 2 ধরনের অ্যাট্রিবিউট আছে। এই কথাটা শোনার পর ওইখানে থাকা সবাই অবাক হয়ে গেছিল। আর ওরা বলাবলি করতেছিল জিওমি এখানে এস র্যাঙ্কের ওয়েপেনের মধ্যে অ্যাওয়েকনিং করেছে। গত কয়েক বছর যাবত কিংটং একাডেমির মধ্যে কেউ এস র্যাঙ্কের মধ্যে অ্যাওয়েকনিং করেনি। আর তাছাড়া ও শুধু এস র্যাঙ্কের মধ্যে অ্যাওয়েকনিং করেনি, ওর কাছে 2 ধরনের অ্যাট্রিবিউট আছে। জিওমি যদি এমন কোন লোকের সাথে কন্টাক্ট করে যার কাছে এস র্যাঙ্কের ট্যালেন্ট আছে তাহলে তো জিওমি একদম ইনভিনসিবল হয়ে যাবে। ওর সাথে থাকা লোকটা বলতেছিল, আরে ফালতু কথা বলা বন্ধ করো, জিওমি এটা একদমই করবে না, কারণ ওর কাছে আগে থেকে একটা বয়ফ্রেন্ড আছে। আমার মনে হয় তুমি ওকে চেনবে, ওই শালা হানজান। শুধুমাত্র ওর চেহারা সুন্দর থাকার কারণে ও এমনটা করতে পেরেছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিওমি হানজানের ওইখানে গিয়ে বলতেছিল, হানজান আজকে থেকে তুমি আমার পিছু করবে না। আমি যেহেতু এখন এস র্যাঙ্কের মধ্যে অ্যাওয়েকনিং করেছি তখন আমাদের 2 জনের ওয়ার্ল্ডে আলাদা হয়ে গেছে। আর এখন থেকে তুমি যদি আমার পিছু করো তাহলে ফালতুই তোমার জান যাবে। আর সেই সাথে আমাদের মেন ক্যারেক্টারের প্রথম চ্যাপ্টারের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু টেনশন করার কোনো কারণ নাই, কারণ ওপরওয়ালা যখন কিছু কেড়ে নেয় তার থেকে ভালো কিছুই ফেরত দেয়, আর সেটা হানজান সামনেই পেতে চলেছে। অন্যদিকে জিয়ানের এই কথাটা শোনার পর হানজানের উপর সবাই হাসছিল। হানজান বলতেছিল, তুমি একটা এস র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করার পর এতটা ভাব নিচ্ছ, কিন্তু তোমার কি মনে হয় আমি এখনো আগের মতো আছি? আমি মানতেছি তোমাকে ইমপ্রেস করার জন্য আমি আগে অনেক কিছুই করেছি, যদিও তুমি আমার অনেক বেয়াজ্জতি করেছো, কিন্তু আমি তবুও তোমার সাথে ছিলাম আর তোমার সব কথাই শুনেছি। কিন্তু এখন আমি নিজেকে একটা প্রমিস করেছি, এখন যা কিছুই হোক না কেন আমি এই ওয়ার্ল্ডের মধ্যে শুধু পাওয়ারের ব্যাপারে ভাববো, কারণ যার কাছে কোনো পাওয়ার থাকবে না ওকে সবাই বুলি করবে, আর ও চাইলেও কাউকে প্রোটেক্ট করতে পারবে না। ওইখানে থাকা বাকি সব লোক বলতেছিল, হানজান তোমার কি মনে হয়েছিল ও এস র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করার পর তোমার সাথে থাকবে? তুমি চুপচাপ এখান থেকে চলে যাবে। তুমি যদি জিওমির পেছনে আর একবারও যাও তাহলে আমরা সবাই তোমাকে একদমই ছাড়বো না। হানজান বলতেছিল, তোমাদের কেন মনে হয় যে জিওমি এতটা স্পেশাল? কোথাও কি লেখা আছে নাকি শুধু জিওমি এস র্যাঙ্কের মধ্যে অ্যাওয়েকনিং করবে? এখনো পর্যন্ত আমি অ্যাওয়েকনিং করিনি, তো এমনটাও তো হতে পারে আমার ট্যালেন্ট
ট্যালেন্ট ওর থেকেও ভালো হবে। জিয়াওমি বলতেছিল, হানজান ফালতু কথা বলা বন্ধ করো, একটা এস র্যাঙ্কের ট্যালেন্ট হওয়া অনেক রেয়ার ব্যাপার। তোমার কি মনে হয় তুমি এতটা কোয়ালিফাই যে তুমি এস র্যাঙ্কের ট্যালেন্ট পাবে? তারপর আমরা দেখতে পাই টিচার বলতেছিল, এবার স্টেজে আসবে হানজান। তো হানজান তাড়াতাড়ি তুমি স্টেজে আসো, এই স্টোনের উপর হাত রাখো। তারপর হানজান এগিয়ে গিয়ে ওই স্টোনের মধ্যে হাত রাখে, কিন্তু ওই স্টোনটা একদমই রিয়াক্ট করতেছিল না। হানজান বলতেছিল, আর এখানে কি হলো, এই স্টোনটা একদমই রিয়াক্ট করতেছে না কেন? জিয়াওমি বলতেছিল, হানজান আমি যেমনটা ভেবেছিলাম তুমি একদম একটা আবর্জনা, আর তুমি কথা বলতেছিলে এস র্যাঙ্কের ট্যালেন্টের, তুমি তো অ্যাওয়েকনিংই করতে পারলে না। তোমার সাথে ব্রেকআপ করে আমি সবচেয়ে ভালো একটা কাজ করেছি, তোমার মতো একটা আবর্জনা আমার মতো একটা গডেসকে কিভাবে পেতে পারে? ওই সব লোক বলতেছিল, জিয়াওমি তুমি একদম ঠিক কথাই বলতেছিল, হানজান তোমাকে একদমই ডিজার্ভ করে না। ওই শালার অপমানিত হওয়ার শখ ছিল, আর দেখো সবার সামনে ওর কত বড় একটা অপমান হয়ে গেল। আর তাছাড়াও আমরা তো এই র্যাঙ্কে আছি, তুমি চাইলে আমাদেরকে চুজ করতে পারো। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই স্টোনটা অনেক ভয়ঙ্কর ভাবে গ্লো করতেছিল। এই লাইটটা দেখার পর ওইখানে থাকা সবাই বলতেছিল, এই লাইটটা তো জিওমির থেকে অনেক বেশি ছিল, এটা কি এস র্যাঙ্কের ট্যালেন্ট নাকি ডাবল এস র্যাঙ্কের নাকি এর থেকেও বেশি? আর ফাইনালি আমরা জানতে পারি হানজানের কাছে ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট চলে এসেছে, আর হানজানের ট্যালেন্টের নাম হচ্ছে ডিভাইন অ্যাওয়েকনিং। আর এইসব দেখার পর তো জিওমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছিল না, এটা কিভাবে সম্ভব? হানজান এখানে ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করেছে। 100 বছরের মধ্যে শুধুমাত্র একজনে এই ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করতে পারে, আর ট্রিপল এস র্যাঙ্কের থেকে পাওয়ারফুল কোনো ট্যালেন্টই হয় না। আর আমার মনে হয় আমি আমার লাইফের সবচেয়ে বড় ভুলটাই করে ফেলেছি, হানজানকে ওইসব কথা বলাটা আমার একদমই উচিত হয়নি। ওইখানে আমরা দেখতে পাই যে লোকগুলো হানজানের কিছুক্ষণ আগে মজা নিচ্ছিল, ওরাও অবাক হয়ে গেছিল যে হানজানের ভাগ্য এতটা ভালো হতে পারে কিভাবে। ট্রিপল এস র্যাঙ্কের কন্ট্যাক্ট ট্যালেন্টকে অ্যাওয়েকনিং করা এটা অনেক বড় একটা ব্যাপার। এর আগে যেই মাস্টার ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করেছিল ওটা ছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, যখন হিউম্যানিটি প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। ওই মাস্টার যদি অ্যাওয়েকনিং না করতো তাহলে আমরা নিশ্চয়ই মনস্টারদের সাথে হেরে যেতাম, আর এইখানে আমাদের মধ্যে কোনো অ্যাওয়েকনারের অস্তিত্বই থাকতো না। ওইখানে আমরা দেখতে পাই সবগুলো মেয়ে শর্মাতে বলতেছিল, ব্রাদার হানজান প্লিজ আমাকে চয়েস করো। কেউ বলতেছিল ব্রাদার আমি এ র্যাঙ্কে আছি, আর কেউ বলতেছিল ব্রাদার আমি বি র্যাঙ্কে আছি, কিন্তু আমার অ্যাট্রিবিউট অনেক স্ট্রং। ওইখানে ওদের সবাইকে দেখে হানজান অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল, আর হানজান ওদেরকে না বলে ওদের সবারই মন ভেঙে দেয়। হানজান বলতেছিল প্লিজ আমাকে মাফ করে দিও, আমি এখন কোনো ওয়েপেন চুজ করতে চাই না। তারপর আমরা দেখতে পাই হানজানের সামনে সিস্টেম চলে এসেছে, আর সিস্টেম হানজানকে বলতেছিল ওর স্পিরিট কন্ট্যাক্ট ট্যালেন্টের নাম হলো ডিভাইন অ্যাওয়েকনিং। আর হানজানের কাছে 3 ধরনের অ্যাবিলিটি আছে। ডিভাইন ইনসাইট অ্যাবিলিটির মাধ্যমে ও যে কাউকে চেক করতে পারবে যে ওর কাছে কোন ধরনের অ্যাবিলিটি আছে, আর সাথে ও যে কোনো ওয়েপেনকে ওর নিজের ফর্মে নিয়ে আসতে পারবে। ওইখানে আমরা দেখতে পাই হানজানের দ্বিতীয় স্কিলটার নাম ছিল অবজার্ভ মি। প্রতিটা কন্ট্যাক্টের সাথে আপনার আর আপনার স্পিরিট ওয়েপেনের দুজনেরই অ্যাবিলিটি ডাবল হয়ে যাবে। ওইখানে আমরা দেখতে পাই থার্ড অ্যাবিলিটি ছিল গ্রেট হারমোনি অফ হেভেন্স মে। এই অ্যাবিলিটিটার কারণে আপনার উপর হেভেনের ব্লেসিং আছে, আপনি যতটা চান অতটাই স্পিড কন্ট্যাক্ট করতে পারবেন, আপনার উপরে এর কোনো লিমিট নাই। হানজান এখনো এইসবই দেখতেছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াওমি ওর ওইখানে চলে এসেছে। জিয়াওমি বলতেছিল, হানজান আমি কখনো ভাবতেই পারিনি যে তোমার কাছে এস র্যাঙ্কের থেকেও পাওয়ারফুল ট্যালেন্ট আসবে, প্লিজ আমাকে আগে করা ব্যবহারের জন্য মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। আমার মনে হয় আমাদের আবারও প্যাচ আপ করে নেওয়া উচিত, আর তাছাড়াও আমি শুধু একাই এখানে এস র্যাঙ্কের ওয়েপেন, তোমার জন্য আমি সবচেয়ে পারফেক্ট হব। তারপর আমরা দেখতে পাই হানজান জিওমির পাওয়ার চেক করতেছিল। হানজান জানতে পারে জিওমি যে একটা এস র্যাঙ্কের ওয়েপেন, ওর ওয়েপেনের নাম হলো ব্লাড স্পেয়ার, আর ওর কাছে 2 ধরনের অ্যাট্রিবিউট আছে, আর ওগুলোর নাম হলো ইমর্টাল ফেয়ার স্পিরিট আর নেভার ফেডিং। কিন্তু জিওমির কাছে কোনো ধরনের ডিভাইন অ্যাবিলিটি নাই। জিওমি বলতেছিল, হানজান তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার উপর ইন্টারেস্টেড, কি আমি ঠিক বলতেছি না? হানজান তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে আজকের পর থেকে আমি তোমাকে আমার হাত ধরতে দিব, এটা তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, তো এটা তুমি একদমই মিস করবে না। হানজান মনে মনে ভাবতেছিল আমার যে অ্যাবিলিটিটা আছে ডিভাইন ইনসাইট, ওইটার মাধ্যমে আমি জিওমির সবকিছু চেক করতে পারতেছি। জিওমি বলতেছিল, ও আমি বুঝতে পারছি তোমার মনে শুধু হাত ধরাটা এনাফ হবে না, তো কেমন হবে আমরা কিছু করতে পারবো, অথবা একবারের জন্য আমরা আমাদের লাইনও ক্রস করতে পারি, আমার বিশ্বাস যে তুমি আমাকে মানা করবে না। হানজান বলতেছিল, জিওমি তুমি আমার থেকে দূরে থাকো, তোমার মতো একটা খারাপ মেয়ের উপর আমার একদমই ইন্টারেস্ট নাই, আর একটা কথা মনে রাখবে আমি যেন তোমাকে আমার আশেপাশে না দেখি, না হলে তোমার জন্য একদমই ভালো হবে না। জিওমি বলতেছিল, হানজান আমি তোমাকে এত ভালো একটা অফার দিলাম আর তুমি আমাকে মানা করতেছো, দেখো আমি তোমাকে অনেক ভালো একটা অফার দিচ্ছি, যেহেতু তোমার কাছে ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট আছে তাহলে আমাদের মাঝে প্রতিদিন ঘাপাঘাপো হতে পারে। হানজান ভাবতেছিল জিওমি অনেকটা পাওয়ারফুল ঠিক আছে, কিন্তু এর কাছে কোনো ডিভাইন ট্যালেন্ট নাই, তো আমার মতে আমাকে এমন একটা স্পিরিট ওপেন দেখতে হবে যে অনেক পাওয়ারফুল হবে আর ওর কাছে ডিভাইন ট্যালেন্টও থাকবে। ওইখানে আমরা দেখতে পাই ওইখানে থাকা মেয়েগুলো জিওমির উপর হাসাহাসি করতেছিল, তুমি এখানে ব্রাদার হানজানের সামনে অনেক ইনোসেন্ট অ্যাক্ট করতেছো, কিন্তু এখন থেকে কিছুক্ষণ আগেই তো ওর সামনে তুমি অনেক অ্যারোগেন্ট হচ্ছিলে, আর তাছাড়াও তুমি ব্রাদার হানজানের সাথে ব্রেকআপও করে ফেলেছিলে। শুধুমাত্র এস র্যাঙ্কের স্পিড ওয়েপেন হওয়া মানে এটা না যে তুমি সবচেয়ে পাওয়ারফুল, এটা তো অনেক ভালো ব্যাপার যে আমাদের ক্যাম্পাস বিউটি ই র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করেছে, না হলে তোমার মতো বেহায়াকে কেউ কোনো কিছু জিজ্ঞাসই করতো না। তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা অন্য মেয়ে বলতেছিল, যদি কথা বলা হয় আমাদের ক্যাম্পাস বিউটির, যদিও ও দেখতে অনেক সুন্দর কিন্তু ই র্যাঙ্কে থাকার কারণে ওর দিকে কেউ ঘুরেও দেখছে না। একটা কথা ভেবে দেখেছো, ই র্যাঙ্কও 100 বছরে একবার আসে, এটাও একটা রেয়ার ট্যালেন্ট যেটা সবার কাছে থাকে না। যেই দিকে হানজান ট্রিপল এস র্যাঙ্কে থেকে আমাদের একাডেমির রেসপেক্ট বাড়াচ্ছে, অন্যদিকে ই র্যাঙ্কে থাকার পর আমাদের ক্যাম্পাস বিউটি আমাদের ক্যাম্পাসের অতটাই রেসপেক্ট কমাচ্ছে। যে বোকা ছেলে একে চুজ করবে ও নিশ্চয়ই এন্ট্রান্স এক্সামে একদমই পাস হতে পারবে না। তারপর আমরা জানতে পারি এর নাম হলো জিয়া ইউই, আর আমরা একে এখন থেকে জিয়া বলে ডাকবো। ওইখানে জিয়া ভাবতেছিল আমি এখানে ভুলটা কি করেছি, এইখানে এরা সবাই
আমার সাথে এতটা খারাপ ব্যবহার করতেছে কেন? আমি জানি আমি একটা আবর্জনা, আর আমি ই র্যাঙ্কের একটা ট্যালেন্ট অ্যাওয়েকনিং করেছি। তারপর আমরা দেখতে পাই জিয়া ওইখানে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিয়া হানজানের সাথে ধাক্কা খায়, আর একদম একটা বলিউড মুভির মতোই জিয়া নিচে পড়ে যাওয়ার আগেই হানজান ওকে ধরে ফেলে। হানজান বলতেছিল, জিয়া তোমাকে লাগছে নাকি? তুমি কি ঠিক আছো? জিয়া একটু শরম পেয়ে বলতেছিল, হানজান আমি একদম ঠিক আছি। ওইখানে আমরা দেখতে পাই হানজান জিয়ার উপরে ওর ডিভাইন ইনসাইট স্কিল ইউজ করে। হানজান জানতে পারে জিয়া যদিও ই র্যাঙ্কে আছে, তবু ওর ওয়েপন ফর্মের নাম হলো ফুজিকিন, আর এখন জিয়ার কাছে কোনো ধরনের অ্যাট্রিবিউট নাই। কিন্তু যদি ডিভাইন এবিলিটির কথা বলা হয় তাহলে ওইটা জিয়ার কাছে আছে, কিন্তু ওর সমস্যা হচ্ছে একটাই, ওর ডিভাইন এবিলিটি এখন পর্যন্ত অ্যাওয়েকনিং হয়নি, আর ওইখানে ওর ডিভাইন এবিলিটির ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া নাই। হানজান যখনই এই জিনিসটা জানতে পারে ও একদম অবাক হয়ে গেছিল। যদি কথা বলা হয় ফুজিকিনের, ওটা কিভাবে ই র্যাঙ্কের ওয়েপন হতে পারে? যতদূর আমার জানা আছে ফুজিকিন 10টা ডিভাইন আর্টিফ্যাক্টের মধ্যে একটা, আর যদি কথা বলা হয় আমার ট্যালেন্টের, ওটা হলো ডিভাইন অ্যাওয়েকনিং। তো আমার মনে হয় আমি ফুজিকিনকে অ্যাওয়েকনিং করতে পারবো। হানজানকে ওর দিকে দেখতে দেখে জিয়া একটু এম্বারেস হয়ে গেছিল। জিয়া বলতেছিল, হানজান তুমি কি ঠিক আছো? তোমার কোনো চোট লাগছে নাকি? প্লিজ আমাকে মাফ করে দিও, আমি একদমই তোমাকে সামনে দেখিনি। হানজান বলতেছিল, আর জিয়া তোমাকে টেনশন করতে হবে না, আর তাছাড়াও আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আর এই কথাটা বলার সাথে সাথে হানজান জিয়ার মাথার উপরে হাত রাখে। হানজান বলতেছিল, জিয়া আমি চাই যে তুমি আমার সাথে কন্ট্রাক্ট করো, তো বলো তুমি কি আমার কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করতে চাও? অবাক হয়ে জিয়া বলতেছিল, কি আমি তোমার সাথে কন্ট্রাক্ট করবো? হানজানের এই কথাটা শোনার সাথে সাথে ওই সবগুলো মেয়ে রেগে গেছিল। ব্রাদার হানজান তুমি কি করতেছো? জিয়া সবচেয়ে বড় একটা আবর্জনা, তোমার ওর সাথে কন্ট্রাক্ট করাতে একদমই ঠিক হবে না। এর থেকে ভালো আমরা এ র্যাঙ্কের ওয়েপেন, আমাদের সাথে কন্ট্রাক্ট করো, এর কারণে আপনার অনেক ফায়দা হবে। ওইখানে আমরা দেখতে পাই জিয়ামি বলতেছিল, হানজান তুমি কি করতেছো? তোমার একটা ই র্যাঙ্কের আবর্জনা চলবে, কিন্তু আমি না। এইখানে যা কিছুই হয়ে যাক না কেন তোমাকে আমার সাথেই কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে কিং ট্যাং একাডেমির প্রিন্সিপাল চলে এসেছে। প্রিন্সিপাল চান বলতেছিল, হানজান তুমি এটা একদমই করতে পারবে না, আমি জানি তুমি এখনো অনেক ইয়াং আর তুমি অনেক কিছুই করতে চাও, আর এমনটাও হতে পারে যে তোমাকে এই মেয়েটার জন্য খারাপ লাগতেছে, কিন্তু যা কিছুই হয়ে যাক না কেন তুমি এইভাবে কারোর সাথেই কন্ট্যাক্ট করতে পারবে না, এটা তোমার লাইফের প্রশ্ন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রিপল এস র্যাঙ্কে থাকার কারণে তুমি আমাদের জিয়া কান্ট্রির ফিউচার। তোমার কাছে পাওয়ার আছে যে মনস্টারদেরকে হারিয়ে আমাদের হেরে যাওয়া জায়গাকে ফিরিয়ে আনার। তাতে যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে তোমার ট্যালেন্ট একদমই ওয়েস্ট করতে দেবো না। কাঁদতে কাঁদতে জিয়া বলতেছিল, হানজান প্রিন্সিপাল একদম ঠিক কথা বলতেছে, আমি ই র্যাঙ্কে অ্যাওয়েকনিং করেছি আর তুমি ট্রিপল এস র্যাঙ্কে অ্যাওয়েকনিং করেছো, আর তাই আমার সাথে কন্ট্যাক্ট করার কারণে তুমি তোমার ট্যালেন্টকে শুধু ওয়েস্ট করবে। আমি একদমই তোমার যোগ্য নই। কিন্তু তখনই ওইখানে একটা লোক চলে আসে আরো বলতেছিল, এখনই থামো হানজান, তোমার মনে হয় সাহস অনেক বেড়ে গেছে। আমি শুনলাম ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট অ্যাওয়েকনিং করার পর তুমি অনেক অ্যারোগ্যান্ট হয়ে গেছো, আর তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতেছো। আমার মনে হয় তোমাকে শিক্ষা দেওয়াটা অনেক জরুরি হয়ে গেছে। আর এই লোকটা ছিল ডিপ ব্লু সিটির গার্ডিয়ান জাওহু। খুশি হয়ে জিয়ামি বলতেছিল, মিস্টার জাও, তো ফাইনালি আপনি এখানে চলে এসেছেন। আমি আগে থেকে জানতাম যে আমার উপরে সমস্যা আসতে দেখে আপনি একদমই থেমে থাকবেন না, আর আপনি আমাকে হেল্প করার জন্য চলে আসবেন। মিস্টার জাও বলতেছিল, হানজান আমি শুনলাম তুমি ট্রিপল এস র্যাঙ্কে আসার পর তুমি জিয়ামিকে অনেক বুলি করেছো। তুমি জানো না আমি জিয়ামির কতটা ভ্যালু করি, আর আমি এখানে থাকতে ওর সাথে কেউ খারাপ কিছু করতে পারবে না। ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট থাকা মানে এটা নয় যে তুমি যেটা খুশি সেটাই করতে পারবে। আমি এই পুরো সিটিটার গার্ডিয়ান, আমি যদি বলে দেই না তো কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করবে না। তো এই জন্য তুমি এমন কোনো কাজ করো না যেই কারণে আমি রেগে যাব। জিয়ামি বলতেছিল, হানজান তোমার কাছে এখনো সুযোগ আছে, আমার কাছ থেকে মাফ চাও আর আমার সাথে কন্ট্যাক্ট করো, না হলে মিস্টার জাও তোমাকে পুরো সিটি থেকে ব্ল্যাক লিস্ট করে দেবে, আর তারপর তুমি ট্রিপল এস র্যাঙ্কে থাকার পরেও তুমি একটা আবর্জনা হয়ে থেকে যাবে। হানজান বলতেছিল, বেহায়া জিয়ামি তুই কি মনে করছিস তুই এতটা কোয়ালিফাই যে আমার মতো একটা পাওয়ারফুল লোকের সাথে কন্ট্যাক্ট করবি? জিয়ামি বলতেছিল, হানজান তোমার এত বড় সাহস, তুমি আমাকে মিস্টার জাওয়ের সামনে অপমান করলে। তখনই আমরা দেখতে পাই মিস্টার জাও অনেক রেগে গেছে, আর ও হানজানের উপর অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করতে ধরছিল, কিন্তু ওই অ্যাটাকটা হানজানকে লাগার আগে আমরা দেখতে পাই কেউ ওর হাতটা ধরে ফেলেছে, আর ওই লোকটা ছিল প্রিন্সিপাল চ্যান। প্রিন্সিপাল চ্যান বলতেছিল, মিস্টার জাও প্লিজ এই রকমের ব্যবহার করবেন না, এই ছেলেটা কোনো নর্মাল ছেলে নয়, এ একটা ট্রিপল এস র্যাঙ্কের অ্যাওয়েকনার, আর আমি এর ব্যাপারে হায়ার আপসদের অলরেডি বলে দিয়েছি, তো এর সাথে কিছু করলে আমাদের জন্য অনেক বড় একটা বিপদ চলে আসবে। মিস্টার জাও বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমি একে ছেড়ে দিব, তবে একটাই শর্ত, একে শুধু কন্ট্যাক্ট ফর্ম করতে হবে ই র্যাঙ্কের হান্টারের সাথে। আমি চাই যে যেই ছেলেটা আমার সাথে এত ফালতু কথা বলার সাহস করেছে ওর ফিউচার যেন একদমই ধ্বংস হয়ে যায়, আর তুমি যদি আমার এই কথাটা না শোনো তাহলে আমি একে এখনই মেরে ফেলবো, আর এইখানে কেউ কিছু করতে পারবে না। আর সাথে মিস্টার জাও ভাবতেছিল, তুমি আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় একটা ভুল করে দিয়েছো, আমি তোমার লাইফে একদম জাহান্নাম বানিয়ে দিব, তোমার লাইফের উপরে তোমারই আফসোস হবে যে তুমি কেন বেঁচে আসো। হানজান বলতেছিল, মিস্টার জাও আমি কারো বাপকেও ভয় পাই না, কিন্তু আমি তবুও জিয়ার সাথে কন্ট্যাক্ট করব, কারণ আপনাদের চোখে জিয়া যা কিছুই হোক না কেন আমার চোখে ও অনেক ট্যালেন্টেড, আর আপনারা চাইলেও আমাকে এই কাজটা করার থেকে আটকাতে পারবেন না। তারপর হানজান জিয়াকে বলতেছিল, জিয়া তুমি তো ক্যাম্পাস বিউটি তাই না, তো তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও? কারণ আমার মনে হয় আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি তুমি। কাঁদতে কাঁদতে জিয়া বলতেছিল, হানজান প্লিজ আমাকে মাফ করে দিও, শুধুমাত্র আমার কারণে তুমি ট্রিপল এস র্যাঙ্কে থাকার পরেও তোমাকে এই র্যাঙ্কের সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে। হানজান বলতেছিল, জিয়া ফালতু কথা বলা বন্ধ করো, তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করার যোগ্য না হতে তাহলে আমি তোমাকে এই কথাটা কখনোই জিজ্ঞেস করতাম না, শুধু তুমি আমাকে বিশ্বাস করো, এখানে তুমি যদি আমার যোগ্য না হও তাহলে এখানে কেউ আমার যোগ্য নয়। তারপর আমরা দেখতে পাই হানজান জিয়ার সাথে কন্ট্যাক্ট অ্যাক্টিভেট করে দিয়েছে, আর সাথে হানজান ওর ডিভাইন ইনসাইট স্কিলকেও ইউজ করে যাতে ও জিয়ার ডিভাইন এবিলিটিকেও অ্যাক্টিভেট করতে পারে। জিয়া বলতেছিল, আমার এমনটা ফিল হচ্ছে যে আমার বডি থেকে অনেক ভয়ঙ্কর পাওয়ার বেরোচ্ছে, যখন আমি অ্যাওয়েকনিং
অ্যাওয়েকনিং করেছিলাম তখনও আমি এত ভয়ঙ্কর পাওয়ার ফিল করিনি। এটা কি এখানে হানজানের সাথে কন্ট্যাক্ট করার কারণে হচ্ছে নাকি? তারপর আমরা দেখতে পাই জিয়া ওইখানে ট্রান্সফর্ম হওয়া শুরু করে দেয়, আর আমরা দেখতে পাই ও কিছুক্ষণের মধ্যে ট্রান্সফর্ম হয়ে ওর ওয়েপন ফর্মের মধ্যে চলে এসেছে। আর এইটাই হলো ডিভাইন ওয়েপন ফুজিকিন। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই সিরিজে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে যে কটা চ্যাপ্টার আছে আমি সব কটাই এক্সপ্লেন করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।